আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স কোর্স করছো তাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমাদের ফার্স্ট ইয়ারে যারা ইংরেজিতে অনার্স পড়ছো তাদের 2020 সালের যে পরীক্ষা ছিল, যেটি কোভিড-19 সিচুয়েশনের কারণে হয়নি, এখন হচ্ছে, সেই পরীক্ষার সাজেশন তোমাদেরকে দিতে চলেছি। আমি অলরেডি ইংলিশ রিডিং স্কিলের সাজেশন তোমাদেরকে দিয়েছি। আমাদের এই রাইটিং স্কিলের পরীক্ষাটি হতে যাচ্ছে 18ই নভেম্বর, বৃহস্পতিবার। সো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে আমাকে এই সাজেশনটি দেওয়ার জন্য। সো আই এম গোয়িং টু গিভ some suggestions on this subject. So let's get started. আমাদের ইংলিশ রাইটিং স্কিলের এই সাবজেক্টটি আমাদেরকে অনেকটাই হেল্পফুল একটি সাবজেক্ট, কেননা এখানে একটু সতর্ক হলে বেশ নম্বর পাওয়া যায়। সকল ছাত্রছাত্রী যারা আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা কোন কলেজ থেকে লেখাপড়া করছো কাইন্ডলি একটু জানিয়ে দিও। আর সাবস্ক্রাইব করার কথা এটা বলবো না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। যদি মনে করো যে তোমার এই ভিডিওগুলো বা এই চ্যানেলটি হেল্পফুল হয় তাহলে তুমি সাবস্ক্রাইব করবে বা করবে না। তো সকলকে রিকোয়েস্ট করব, না টেনে একটু ভিডিওটি দেখো, তারপর তুমি স্ক্রিনশট বা যেভাবে পারো একটু নিয়ে নিতে পারো এটা। কেননা আমি এখানে তোমাদেরকে একটু পরামর্শ দেবো যে কোন পার্ট কিভাবে পড়া উচিত। যেহেতু রাইটিং স্কিলের অনেকগুলো আইটেম তোমাদের এইচএসসিতে ছিল না, এগুলো তোমাদের একটু নতুন আইটেম। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বলবো তোমরা একটু না টেনে ভিডিওটি দেখবে, জাস্ট পড়ার টেবিলে রেখে, বা তুমি যেভাবে যে অবস্থায় থাকো না পড়ার মন মানসিকতা রেখে। আমাদের ইংলিশ রাইটিং স্কিলের যে আমাদের বিষয় কোড আমরা জানি সেটা যে 21103। আচ্ছা, তো আমাদের প্রতিটা সাবজেক্টে আমাদের জানি আমরা আমাদের পরীক্ষা হয় হচ্ছে টোটাল 100 নম্বরের পরীক্ষা, যার 20 নম্বর হচ্ছে ইন কোর্সের ভিতরে, এবং বাকি 80 নম্বরের আমাদের পরীক্ষা হয় 80 মার্কসে, যেখানে তোমার পার্ট এ থেকে 10 নম্বর, পার্ট বি থেকে 20 নম্বর, পার্ট সি অর্থাৎ বড় পার্ট এখানে থেকে 50 নম্বর। তো তিনটি পার্ট কিভাবে পড়তে হবে বা কিভাবে পড়া উচিত বা কিভাবে পড়লে মোটামুটি ভালো মার্কস পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। আমার পরিচয়টি আমি দিই, আমি হচ্ছে জিএম আরিফ, গাজী মোহাম্মদ আরিফ। আমি গভর্নমেন্ট বাংলা কলেজ থেকে ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স করেছি, এবং আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট 3.15 ছিল, অর্থাৎ দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু ফার্স্ট ক্লাস মানে মার্কস। তো আমাদের একটা কাঙ্ক্ষিত ফলাফলের জন্য আমরা মোটামুটি ইংলিশে যারা অনার্স করি আমাদের অ্যাটলিস্ট 3 পয়েন্ট আমাদের প্রত্যাশা থাকে। আলহামদুলিল্লাহ আমার 3 পয়েন্ট ছিল। তো কিভাবে আমি এগুলো পড়েছি আমি শুধু সেই এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে শেয়ার করবো। আমি অনেক মোটামুটি একটু পুরনো ছাত্র তোমাদের তুলনায়, কেননা আমি হচ্ছে 2014 সালে 14 সালে পরীক্ষার্থী ছিলাম অনার্স, এবং সেখানে আমি পাশ করেছি 2016 সালে, অর্থাৎ 2016 সালে আমি অনার্স পাশ করেছি। মাস্টার্স পাশ করতে আমার 18 সাল হয়ে গিয়েছিল। এনিওয়ে, অনেক কথা বলে ফেলেছি, আমি তোমাদের কিভাবে পড়বে সেটা একটু আলোচনা করি। দেখো, পার্ট এ তে ব্রিফ যে কোশ্চেন আছে, তোমাদের এই ব্রিফ কোশ্চেনের জন্য আমি তোমাদেরকে পরামর্শ দিব, তোমরা যে ফ্রেন্ডস প্রকাশনীর যে বইগুলো রয়েছে, তোমরা সবাই হয়তো অনার্সের জন্য ফ্রেন্ডস প্রকাশনী বইগুলোই বিশেষভাবে পড়ো, কেননা আসলে ফ্রেন্ডস বইয়ের কোনো তুলনা নেই অনার্সের জন্য। ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা অনার্স পড়ি আমরা, আমাদের সর্বশেষ বা একমাত্র ঠিকানা হচ্ছে ফ্রেন্ডস বুক কর্নারের বই। আশা করি তোমাদের সেই বইগুলো আছে। তো সেখান থেকে তোমরা ব্রিফ পার্টটা অবশ্যই সেখান থেকে পড়ে নেবে, বিশেষ করে সেট সাজেশন, ফ্রেন্ডসের একটি প্রকাশনী সেট, এই সেট সাজেশনটা যদি তুমি ফলো করো তাহলে তোমার ব্রিফ পার্ট আশা করি ইনশাল্লাহ ওখান থেকে কমন আসবে, এবং সেট সাজেশনের বাইরে প্রশ্ন তেমন একটা যায় না, এই সেট সাজেশনের ভিতর থেকেই আসে। তো তাই বলবো যে ব্রিফ পার্ট মে বি প্র্যাকটিস থ্রু সার্টেন মডেল কোশ্চেন্স। এখানে মডেল কোশ্চেন্স রয়েছে অথবা তোমার বিভিন্ন সাজেশনস রয়েছে, সেই সাজেশনস থেকে পড়ার জন্য পরামর্শ দিচ্ছি। এরপর আসো, আমি তোমাদেরকে বলবো শর্ট কোয়েশ্চেন্স, অর্থাৎ 20 নম্বরের যে আমাদের শর্ট কোয়েশ্চেন গুলো রয়েছে, এখান থেকে আমরা কিভাবে প্রস্তুতিটি নিতে পারি। এই পার্টটি শুরু করার আগে আমার বলে নেওয়া উচিত যে আমাদের অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, 8 থেকে 9টি চ্যাপ্টার রয়েছে। এই 8 থেকে 9টি চ্যাপ্টার থেকে যদি কমপক্ষে 2টি প্রশ্ন পড়তে হয়, আমাদের কিন্তু কমপক্ষে 20+ প্রশ্ন এখানে পড়তে হয়। সো এই পার্টে আমাদের একটু পড়তে হবে, কেননা রাইটিং স্কিলটা আমাদের কাছে, আমরা ছোট ক্লাসে অর্থাৎ এইচএসসি বা এসএসসিতে শুধু রাইটিংটা লিখেছি, বাট কাকে বলে, এর যে সংজ্ঞাটা কি, এগুলো কিন্তু আমরা তেমন একটু পড়িনি। তার জন্য এটা আমাদের কাছে একটু নিউ হতে পারে। তো একটু কষ্ট করে এগুলো পড়ে নেওয়ার পরামর্শ দিচ্ছি। তো প্রথমে আমাদের চ্যাপ্টারটা রয়েছে ইন্ট্রোডাকশন টু রাইটিং স্কিলস।
রাইটিং স্কিলের ইন্ট্রোডাকশন থেকে আমাদেরকে কয়েকটি আইটেম সম্পর্কে একটু পড়তে হবে, যেখান থেকে পরীক্ষায় আসার জন্য খুবই আসতেই পারে। যেমন হোয়াট ইজ ব্রেন স্টর্মিং, এই প্রশ্নটি মোটামুটি দেখে যাবে, ততটা ইম্পর্টেন্ট না হলেও পড়ে যাওয়া উচিত। হোয়াট ইজ ড্রাফটিং, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি 3 স্টার দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা 3 স্টার দেখে যেগুলোকে একটু গুরুত্ব বেশি দেবে। হোয়াট ইজ প্লেজারিজম, অর্থাৎ এটা হচ্ছে কুম্ভিলক প্রবৃত্তি, যেটা কুম্ভিলক বৃত্তি, অর্থাৎ কারো লেখাকে কপি করা। যেমন আমরা অনলাইনে কারো লেখাকে কপি করে জাস্ট নিজের নামে চালিয়ে দেয়, এটা হচ্ছে প্লেজারিজম। সো এই প্লেজারিজম রাইটিং স্কিলকে কাকে বলে সেটা তোমাদেরকে একটু বলতে হবে। তো এই 3টি প্রশ্ন আমি প্রথম চ্যাপ্টার থেকে তোমাদেরকে সাজেস্ট করছি। তার ভিতরে 2 নম্বর প্রশ্নটিকে আমি 3 স্টার দিতে চাচ্ছি। তারপরে আমাদের যে দ্বিতীয় চ্যাপ্টার সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো তোমাকে পড়তে বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্যারাগ্রাফ, অথবা এই প্রশ্নটি এভাবে বলতে পারে ডিফাইন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের সংজ্ঞা দাও বা প্যারাগ্রাফের সংজ্ঞায়িত করো। 5 নম্বর আছে হোয়াট আর দ্য এসেনশিয়াল পার্টস অফ আ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ এসেনশিয়াল পার্টস গুলো কি কি। আমরা জানি যে একটি প্যারাগ্রাফে টপিক ইন্ট্রোডিউসার থাকে, প্রথমে টপিক সেন্টেন্স থাকে বা টপিক ইন্ট্রোডিউসার, দেন তোমাদের ডেভেলপার থাকে, তারপরে তোমার টার্মিনেটর থাকে। আমি মেইন পার্টের কথা বলছি, এবং বই থেকে তোমরা পার্টগুলোকে সুন্দরভাবে পড়ে নেবে। এখান থেকে এই প্রশ্নটি পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এর জন্য আমি 3 স্টার দিয়েছি। হোয়াট আর দ্য ফাংশনস অফ আ টপিক সেন্টেন্স ইন আ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফে টপিক সেন্টেন্সের ইম্পর্টেন্সটা কতটুকু বা ফাংশনটা কি, এটা নিয়ে একটি ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেননা টপিক সেন্টেন্সটাই হচ্ছে একটি প্যারাগ্রাফের বলা চলে যে প্রাণ বা সোল। বিকজ তুমি যখন একটি প্যারাগ্রাফ সম্পর্কে পড়তে যাবে বা স্যারেরা যখন একটি প্যারাগ্রাফ পড়তে যাবেন, তখন প্রথম টপিক সেন্টেন্স পড়েই কিন্তু ওই প্যারাগ্রাফের আইডিয়াটা নেওয়া যায়। দ্যাটস ওয়াই টপিক সেন্টেন্সটা হচ্ছে একটি প্যারাগ্রাফের সব থেকে গুরুত্বপূর্ণ একটি অংশ। তো হোয়াট আর দ্য ফাংশনস অফ আ টপিক সেন্টেন্স ইন আ প্যারাগ্রাফ, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তারপরে প্যারাগ্রাফ থেকে আরো কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ, কেননা প্যারাগ্রাফ থেকে আমাদের বেশিরভাগ প্রশ্নই হয়ে থাকে বা প্রতি বছরই প্যারাগ্রাফ থেকে প্রশ্ন টাচ করে। দ্যাটস ওয়াই আমাদের প্যারাগ্রাফ চ্যাপ্টারটার প্রশ্নগুলোকে একটু ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। তারপরে 7 নম্বর প্রশ্নটিতে আমি রেখেছি রাইটিং টপিক সেন্টেন্স অফ প্যারাগ্রাফস। এই প্রশ্নটি পরীক্ষায় প্রায়শই আসে, কেননা এরকম থাকে জাস্ট তোমাকে 3 থেকে 4টি প্যারাগ্রাফ এখানে দিল, ওই 3 থেকে 4টি প্যারাগ্রাফ থেকে তোমাদেরকে টপিক সেন্টেন্সটা লিখতে বললো। ধরো এখানে বেসিক্যালি 4টি দেওয়া উচিত, 4টিতে অথবা তোমাকে 4টি নম্বর দেবে, প্রতিটিতে টপিক সেন্টেন্স 1 করে দিবে। আর যদি 2টি দেয় তাহলে প্রতিটিতে 2 নম্বর করে টপিক সেন্টেন্স লেখার জন্য। ফর এক্সাম্পল, ইন্টারনেটের টপিক সেন্টেন্সটি লিখবে, ইন্টারনেট প্যারাগ্রাফের। ফিমেল এডুকেশনের টপিক সেন্টেন্স লিখবে, পেট্রিয়টিজমের টপিক সেন্টেন্স লিখবে, এটসেট্রা, অর্থাৎ ইত্যাদি। এখানে আরো কিছু মানে যে কোনো প্যারাগ্রাফ দিতে পারে, ওই প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স লেখা, এটা একটু শিখে যেও। হোয়াট ইজ কোহেশন ইন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে ইন রাইটিং এ কোহেশনের গুরুত্বটা কি? অবশ্যই এটা খুবই গুরুত্ব রয়েছে, কারণ একটি লেখাকে যে তার আসন কি বলে যে সংযুক্তি হওয়াটা, একে অপরের সাথে একটা লাইনের প্রাসঙ্গিকতা বজায় রাখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো কোহেশন কাকে বলে সেটা একটু পড়বে, মোটামুটি ইম্পর্টেন্ট। 9 নম্বরে আমি লিখেছি গিভ দ্য পসিবল স্ট্রাকচারস অফ কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। এখানে কম্পারিজন এবং কন্ট্রাস্ট প্যারাগ্রাফের স্ট্রাকচারটা দেখাতে হবে। তোমরা নিশ্চয়ই তোমাদের বইতে এটা পাবে। আমরা জানি যে ইমহুফ এবং হার্টসনের যে বইটা রয়েছে ফ্রম এসে টু প্যারাগ্রাফ, ফ্রম প্যারাগ্রাফ টু এসে, এই বইটিতে উনি বা ওনারা 10 প্রকার প্যারাগ্রাফের যে একটি সুবিন্যস্ত সংজ্ঞা দিয়েছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে তিনি এই কম্পারিজন কন্ট্রাস্টের কিন্তু বেশ খানিকটা সূত্র দিয়েছেন। 2টি সূত্র আমরা জানি যে 1 + 2 + 3 + 4 is equal to 1 prime plus 2 prime plus 3 prime plus 4 prime, এরকম, অথবা 1 is equal to 1 prime, 2 is equal to 2 prime, এভাবে দেওয়া আছে, তোমরা সেটা বই থেকে পড়ে নেবে। এর পরের প্রশ্নটি রয়েছে হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ। কজ এবং ইফেক্ট প্যারাগ্রাফ কাকে বলে? এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ সিস্টেম, তোমরা এইচএসসি তে পড়েছো। তো এই হচ্ছে প্যারাগ্রাফ থেকে আমাদের যে প্রশ্নগুলো আমাদের পড়া উচিত, আমি সেগুলো তোমাদেরকে রেখেছি, একটু নোট করে নিও বা তোমার মিলিয়ে নিও তোমার এগুলো পড়া হয়েছে কিনা। এরপর আসো এসে লেখা। এসে মানে প্রবন্ধ রচনা। অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এসেটা হচ্ছে আমাদের যে প্রশ্নগুলো আমরা এসে থেকে পড়তে পারি পার্ট বির জন্য। হোয়াট ইজ এসে, হোয়াট ইজ অ্যান এসে, এসে কাকে বলে? তারপরে 12 নম্বরে রেখেছি হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গুড এসে, একটি ভালো এসে বা একটি ভালো প্রবন্ধ রচনার বৈশিষ্ট্য লেখো। এটা 3 স্টার দিয়েছি আমি, এটা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হোয়াট ইজ আ ডেসক্রিপটিভ এসে, বর্ণনামূলক এসে কাকে বলে, এটা তুমি পড়বে। হোয়াট ইজ অ্যান এক্সপোজিটরি এসে, এটাও খুবই গুরুত্বপূর্ণ, আমি 3 স্টার দিয়েছি, আসতেই পারে। ডিফাইন অ্যান অবজেক্টিভ এসে,
তারপর আছে হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম সাবজেক্টিভ ওয়ান। অবজেক্টিভ এবং সাবজেক্টিভ এসের মূলত তফাৎ এখানে চেয়েছে। চতুর্থ চ্যাপ্টারের রিপোর্ট। প্রথমে দেখো আমি রিপোর্ট থেকে 3টি প্রশ্ন রেখেছি, তোমরা রিপোর্ট চ্যাপ্টার থেকে 3টি প্রশ্ন একটু পড়ে নেবে। আমি প্রথমে রেখেছি হোয়াট ইজ রিপোর্ট, রিপোর্ট কি, অর্থাৎ রিপোর্টের সংজ্ঞাটি দিবে। 17 নম্বরে রেখেছি হোয়াট ইজ অ্যান এক্সিকিউটিভ সামারি অর অ্যাবস্ট্রাক্ট অফ আ রিপোর্ট। এটা কিন্তু 3 স্টার রেখেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রাইট আ শর্ট নোট অন নিউজ রিপোর্ট, নিউজ রিপোর্টের উপর একটি শর্ট নোট লেখো, 3 স্টার দিয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমি লেটার চ্যাপ্টার অর্থাৎ 5 নম্বর চ্যাপ্টার লেটার রেখেছি। তো লেটার হচ্ছে আমাদের 2 প্রকার, একটা হচ্ছে ফর্মাল লেটার, একটা হচ্ছে ইনফর্মাল লেটার। সো ফর্মাল লেটার থেকেও কোশ্চেন আসতে পারে, ইনফর্মাল লেটার থেকেও কোশ্চেন আসতে পারে। আমি তোমাদের এখান থেকে 5টি প্রশ্ন রেখেছি এই চ্যাপ্টার থেকে, লেটার চ্যাপ্টার থেকে। তো কি কি রয়েছে আমি একটু আলোচনা করছি। ডিস্টিংগুইশ বিটুইন ফর্মাল লেটার অ্যান্ড ইনফর্মাল লেটার, মানে ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটারের মধ্যে ডিফারেন্সটা লেখো, পার্থক্যটা লেখো। 20 নম্বরে আমি রেখেছি হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ আ গুড বিজনেস লেটার। একটি বিজনেস লেটারের কোয়ালিটিগুলো কি কি হতে পারে। 21-এ যে প্রশ্নটি রেখেছি হোয়াট ইজ আ কভার লেটার, হোয়াট ইজ আ কভার লেটার, অর্থাৎ কভার লেটার কি, ক্যাটাগরাইজ দ্য কভার লেটার, অর্থাৎ বিভিন্ন মানে কভার লেটারের ক্যাটাগরিগুলো একটু দেখাও। এটা বইতে আছে, বই থেকে অবশ্যই ফ্রেন্ডস বইতে সবগুলোর আনসার আছে, তবে সেটা খুঁজে পড়ে নেবে। এরপরে 22-তে রেখেছি হোয়াট ইজ আ বিজনেস লেটার, বিজনেস লেটার কাকে বলে। 23-তে রেখেছি শো দ্য ডিফারেন্স বিটুইন সিভি অ্যান্ড রিজিউম, সিভি এবং রিজিউমের পার্থক্যটা দেখাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্য এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে শো দ্য ডিফারেন্স বিটুইন বায়োডাটা অ্যান্ড রিজিউম। সো লেটার চ্যাপ্টার থেকে আমরা এই 5টি প্রশ্নকে গুরুত্বের সাথে পড়তে পারি, আমি তোমাদেরকে এখানে রেখেছি। দেন আসো আমাদের 6 নম্বর চ্যাপ্টারে রয়েছে নোটিশ। সো প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ নোটিশ, নোটিশ কাকে বলে। হোয়াট আর দ্য পারপাসেস অফ আ নোটিশ, নোটিশের উদ্দেশ্যগুলো কি কি। 2টা প্রশ্ন আমি নোটিশ চ্যাপ্টার থেকে রেখেছি, একটিতে 3 স্টার দিয়েছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো, খুবই মানে সবই আসার মতো, কিন্তু এটা সব থেকে বেশি আসার মতো আর কি। এই মেমো থেকে আমি 3টি প্রশ্ন রেখেছি। হোয়াট ইজ মেমো, মেমো কাকে বলে। হোয়াট আর দ্য ফাংশনস অফ আ মেমো, মেমোর ফাংশনগুলো কি কি। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন আ নোটিশ অ্যান্ড আ মেমো, অর্থাৎ মেমো এবং নোটিশের মধ্যে তফাৎটা কি সেটা পড়তে হবে। অবশ্যই বইতে তোমার আনসারটা রয়েছে, তোমরা যদি ফ্রেন্ডস বইটি কিনে থাকো। আর সবসময় সাজেস্ট করবো, বাজারে অনেক রকমের বই আছে, ধরো অলরেডি লেকচার কিন্তু বই বাজারে বের করে ফেলেছে। তারপরে স্টাডি লাইন নামে একটা বই ছিল, বা বিভিন্ন রকমের বই থাকতে পারে, বাট তোমাকে আমি অবশ্যই সিওরিটি দিচ্ছি যে ফ্রেন্ডস বইয়ের তুলনা হয় না। ফ্রেন্ডস বই হয়তো অনেকে বলে কঠিন, কিন্তু ফ্রেন্ডস বই মোটেও কঠিন না, এটা স্ট্যান্ডার্ড লেখা, এবং ফ্রেন্ডস এর থেকে স্ট্যান্ডার্ড লেখা আমাদের বাজারে বাংলাদেশে মোটামুটি আমার চোখে এখনো পর্যন্ত খুব একটা বই পড়েনি। তো দ্যাটস ওয়াই তোমাদেরকে বলবো ফ্রেন্ডস বইটি সবসময় কেনার চেষ্টা করবে এবং ফ্রেন্ডস বই পড়ার চেষ্টা করবে অনার্স এবং মাস্টার্স 5টি বছরে। এরপরে আমি তোমাদেরকে বলবো নোট নিয়ে একটি প্রশ্ন আমি রেখেছি নোট চ্যাপ্টার থেকে, হোয়াট ইজ অফিস নোটিং, অর্থাৎ অফিসের চিটকুট লেখার যে কাকে বলে সেটা একটু লিখবে, পড়বে। তারপর 9 নম্বর চ্যাপ্টার রয়েছে প্রেস রিলিজ, 2টি প্রশ্ন এখান থেকে রেখেছি। হোয়াট ইজ এ প্রেস রিলিফ, আর 31-এ রেখেছি শো দ্য ফরম্যাট অফ আ প্রেস রিলিজ। ওকে, সো এই 2টি প্রশ্ন তোমাদের এখানে পড়তে হবে। 10 নম্বরে মিনিটস, তো মিনিটস হচ্ছে এক ধরনের অফিসের রেকর্ড রাখার পদ্ধতি। এই মিনিটসটা খুবই নতুন একটা কথা তোমাদের কাছে হয়তো হতে পারে। তো এখান থেকে একটি প্রশ্ন আমি রেখেছি হোয়াট আর মিনিটস, মিনিটস বলতে কি বোঝো। আমাদের 10টি চ্যাপ্টার থেকে আমি 32টি প্রশ্ন রেখেছি। আমরা আশা করি এই 32টি প্রশ্ন থেকে আমরা পার্ট বিতে আমাদের যে 8টি প্রশ্ন কাঙ্ক্ষিত সেটা কমন বাঁধবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই আর কি কথা। এরপর আমাদের সব থেকে বড় যে পার্ট সি, সেখানে চলে যাচ্ছে। অবশ্য পার্ট সিতে আমাদের সাজেশন দেওয়ার ক্ষেত্রে প্রথমে একটি কথা বলে রাখা কর্তব্য, সেটা হচ্ছে পার্ট সিতে যে সাজেশনটা আমি দিব সেটা হয়তো অনেক সময় মানে কমন কিন্তু হুবহু সবসময় নাও বাঁধতে পারে। এটা হচ্ছে তোমাকে ফরম্যাট জেনে, সিস্টেম জেনে অনেকটা বানাই লেখার জন্য, ফ্রি হ্যান্ড রাইটিং এর মাধ্যমে লেখার জন্য নিজেকে প্রস্তুত রাখা উচিত। তারপরও আমরা কখনো কখনো মানে আমাদের ম্যাক্সিমাম সময়ে যে অনার্সে এই রাইটিং স্কিলের কোশ্চেন গুলো আসে, সেগুলো দেখি যে সাম্প্রতিক সময়গুলোকে একটু কানেক্ট করে আসে। দ্যাটস ওয়াই কিছু প্যারাগ্রাফ বা কিছু রাইটিং পার্ট তোমাকে পড়ে যাওয়া উচিত, যেগুলোর ইনফরমেশন গুলো জানাটা খুবই জরুরি। সো এই ইনফরমেশন গুলো না জানা থাকলে তুমি কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখলেও তুমি ইনফরমেশন না জানার কারণে
তুমি হয়তো মন ভরে লিখতে পারবে না। এর জন্য তোমাদেরকে বলবো একটু হলেও জাস্ট দেখে যাবা বা পড়ে যাবা। এক্ষেত্রে আমি তোমাদেরকে 1 নম্বরে রেখেছি, আমরা প্রথম চ্যাপ্টার ওয়াইজ সাজেশনটা দিব। তো প্যারাগ্রাফ আমরা কি কি প্যারাগ্রাফ পড়তে পারি, এখানে 9টি প্যারাগ্রাফ রেখেছি, তোমরা একটু চোখ ফুলিয়ে যেও, কারণ এই প্যারাগ্রাফগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। প্রথমে রেখেছি কোভিড-19, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো অনেকে মনে করতে পারো যে আমাদের 2020 সালে পরীক্ষা, সো আমরা তো এই কোভিড-19 পাইনি, আমাদের এটা আসবে কিনা। দেখো এবছর যে ডিগ্রিতে পরীক্ষাটা হয়েছে, ডিগ্রিতে কিন্তু কোভিড-19 আসার কোনোই কথা ছিল না, বাট সেটা কিন্তু এসেছে। সো বর্তমান সাম্প্রতিক পরীক্ষায় যেখানে যে চাকরির পরীক্ষা হোক, ডিগ্রির পরীক্ষা, অনার্সের পরীক্ষা, সব জায়গায় কিন্তু কোভিড বা করোনা ভাইরাসকে টাচ করে যাচ্ছে। দ্যাটস ওয়াই তোমারও পড়ে যাওয়া কর্তব্য বলে আমি মনে করি, ইনফরমেশনগুলো জেনে যাওয়া কর্তব্য। তো কোভিড-19 এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা রোগের নাম, যে যার কারণে রোগ হয় সেটা হচ্ছে করোনা ভাইরাসের কারণে কোভিড-19 হয়। সো এটাও পড়ে যাওয়া উচিত। 3 নম্বরে ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল, এটা তোমরা ইন্টার ফার্স্ট ইয়ারে অর্থাৎ এসএসসি ফার্স্ট ইয়ারে পড়েছো। 4 নম্বরে মুজিব বর্ষ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ। তারপরে 5 নম্বর ডেঙ্গু ফিভার, 6 নম্বরে ফেসবুক, 7 নম্বরে ইন্টারনেট, 8 নম্বরে স্টাডি অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্য পড়ার যে মজা বা আনন্দ সেটা নিয়ে একটি প্যারাগ্রাফ, প্রায় আমাদের পরীক্ষায় আসে, এটাও গুরুত্বপূর্ণ। 9 নম্বর আছে গুড ম্যানার্স, সদাচরণ, এটাও খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার এসেছে প্যারাগ্রাফটি। এরপর এসে অর্থাৎ রচনা, এই এসের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু কথা বলবো। তোমরা কিন্তু কম্পোজিশন বলতে একটি কথা জানো, আর এসে একটা কথা জানো। অবশ্য যদিও এই দুটো জিনিসের সাথে খুব একটি পার্থক্য নেই, কিন্তু তারপরও এসে জিনিসটাই কিন্তু হিন্টস ব্যবহার করতেই হবে। আমরা কম্পোজিশন তো হিন্টস ব্যবহার করতাম না। ধরো তুমি যখন এইচএসসি তে পরীক্ষা দিয়েছো বা তুমি যখন স্কুলে পরীক্ষা দিয়েছো, তখন কিন্তু কম্পোজিশন লিখতে হয়েছিল, তুমি হিন্টস ব্যবহার করনি। আমাদের যে স্যার ম্যাডামরা ছিলেন তারা কিন্তু এসে বা মানে আমরা হিন্টস দিলে কম্পোজিশনে কাটিয়ে দিতেন অনেকেই, বা আমিও তো আমি শিক্ষকতা করি, তো আমিও কেটে দিই অনেককে যারা লিখে এরকম। তো এসেতে কিন্তু হিন্টসটা দিতেই হবে। Here lies the main difference, মানে simple difference between essay and composition. So when you write an essay, you must use hints. For example, introduction, description, conclusion, usefulness, advantages, disadvantages, etc. Okay. So এখানে আমরা কি কি এসে গুলো আমরা একটু আইডিয়া নিয়ে যেতে পারি। প্রথম হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, খুবই 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 গুরুত্বপূর্ণ। ম্যাস মিডিয়া, গণমাধ্যম, খুবই গুরুত্বপূর্ণ। প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, নারীর ক্ষমতায়ন, আরো কিছু এসে রয়েছে, 2টি এসে দিয়েছি দেখো আরো, যেটা হচ্ছে 14 নম্বরে আছে। এটা তো 1 নম্বর বা 2 নম্বর হলে ভালো হয়, তাই আমি 1 নম্বর 2 নম্বর দিচ্ছি। তাহলে 6টা প্যারাগ্রাফ রেখেছি, এই এসে রেখেছি। 5 নম্বরে আছে 15th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর, এটা আমরা পালন করেছি এবছর, তাহলে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ, এটা আসতেই পারে। তারপরে হেলথ সেফটি অফ পিপল, মানুষের স্বাস্থ্য নিরাপত্তা, এটা একটি খুবই গুরুত্বপূর্ণ এসে, এটাও পড়তে পারো। এই 6টি এসের আইডিয়া নিয়ে যাও, যদি আসে আলহামদুলিল্লাহ ভালো বোনাস, আর যদি না আসে তুমি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং ইউজ করে জাস্ট লিখবে। এরপর রিপোর্ট সাধারণত আপনার নিউজ রিপোর্টই পরীক্ষা এসে থাকে। তো এখানে তোমরা মোটামুটি নিউজের ফরম্যাট জেনে, আশা করি তোমরা যারা অনার্সে পড়ছো, বানাই লিখার বা তোমাদের কি বলে ফ্রি হ্যান্ড রাইটিং লেখার জাস্ট সিম্পল হলেও জাস্ট একটু যোগ্যতা আমাদের আছে ইনশাআল্লাহ তাআলা। সো আমরা সেটা চেষ্টা করব। তারপর আমরা 4টি রিপোর্ট তোমাকে দিচ্ছি, যদি লাইগা যায় তো 4টি রিপোর্ট একটু পড়ে যেতে পারো, খুবই গুরুত্বপূর্ণ দেওয়ার মতো। প্রথম হচ্ছে কোলাপস অফ বিল্ডিং, একটি বিল্ডিং ধস। তারপরে ফায়ার ইন এ গার্মেন্ট ফ্যাক্টরিতে আগুন। আ সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট। সেলিব্রেশন অফ 100th বার্থ অ্যানিভার্সারি অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা যারা 2020 সালের পরীক্ষার্থী, তাদের জন্য এই 2020 সালের সব থেকে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। যদিও আমাদের কোভিড-19 আমাদের একটা আলোচ্য বিষয়, কিন্তু তারপরও এই বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির 100তম জন্মবার্ষিকী, যেটাকে কেন্দ্র করে আমরা মুজিব বর্ষ পালন করেছি। সো এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর লেটার, আমরা 4th লেটার চ্যাপ্টার থেকে 2টি লেটার আমরা পাই, একটা ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন। সো কি কি ইনফর্মাল লেটার তোমরা পড়বে আমি সেগুলো তোমাকে সাজেস্ট করছি। 4টি ইনফর্মাল লেটার তোমাদেরকে আইডিয়া নিয়ে যাওয়ার জন্য বলছি। প্রথমত হচ্ছে টু ইউর ইয়াঙ্গার ব্রাদার টু মেইনটেইন কোয়ারেন্টাইন, তোমার ছোট ভাইকে কোয়ারেন্টাইন মেইনটেইন করার জন্য একটি চিঠি লিখবে। ধরো তোমার ছোট ভাই বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে হোস্টেল থেকে সম্প্রতি বাড়ি ফিরেছে, কিন্তু সে কোয়ারেন্টাইন মেইনটেইন করছে না। সো তাকে কোয়ারেন্টাইন মেইনটেইন করার জন্য চিঠি লিখে একটি চিঠি লিখবে আর কি, ইনফর্মাল লেটার। 2 নম্বর রেখেছি টু ইউর ইয়াঙ্গার ব্রাদার টু ফলো হেলথ রুলস ওয়েন হি গোজ আউট,
তোমার ছোট ভাই যখন বাহিরের মানে বাড়ির বাইরে যায়, সে যেন হেলথ রুল ফলো করে, তার জন্য একটি লেটার তাকে লিখবে। 3 নম্বর রেখেছি টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফলোইং হেলথ রুলস, স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব সম্পর্কে তোমার ভাইকে একটি পত্র লিখবে, যদিও 2 এবং 3 একই রকমের। তারপর হচ্ছে 4 নম্বর টু ইউর ইয়াঙ্গার ব্রাদার টু বি রেসপন্সিবল ইন হিজ ওয়ার্কস, তোমার ছোট ভাই যেন তার কাজে কর্মে রেসপন্সিবল থাকে, তার জন্য একটি লেটার লিখবে। আমি ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশনে তোমাদের জন্য 5টি অ্যাপ্লিকেশন তোমাদেরকে পড়ার জন্য আমি পরামর্শ দিচ্ছি। প্রথমত, অ্যারেঞ্জিং ইংলিশ ডিবেটিং কম্পিটিশন, enhancing facilities in college campus, celebrating birthday of a poet, writer or politician, providing sound system or large classroom, job application for the post of a lecturer in English. পঞ্চম চ্যাপ্টার যেটা হচ্ছে নোটিশ, নোটিশটা তোমরা এখনো লেখোনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম when you are going to write নোটিশ। সো নোটিশটার একটু ফরম্যাট দেখে যাবে। নোটিশে 5টি অংশ থাকে, সেই 5টি অংশ ভালো করে লিখবে। বইতে দেখে নেবে, নোটিশে দেখবে প্রথমে ঠিকানা, যেখান থেকে নোটিশটি যাচ্ছে, বাম পাশে নোটিশের নম্বর, ডান পাশে ডেট, তারপর বডি, তারপর শেষে ঠিকানা, মানে কে নোটিশটা পাঠাচ্ছে তার পরিচয়। এই 5টি অংশ তোমরা লিখবে। তোমাদের যদি নোটিশ নিয়ে সমস্যা থাকে এবং নোটিশ নিয়ে বিস্তারিত ক্লাসের প্রয়োজন হয়, তোমরা আমার এই চ্যানেলটিতে সার্চ দাও, দেখো ডিগ্রিতে কিন্তু নোটিশ আসে। ডিগ্রির ছাত্রছাত্রীদের জন্য আমি নোটিশ আলোচনা করেছি, সেখানে তোমরা নোটিশের ফরম্যাটটি দেখতে পাবে, একটু খুঁজে নিও। এরপর আসো নোটিশ কি কি পড়ার জন্য আমি বলছি। প্রথমত, ফলোইং হেলথ রুলস টু অ্যাভয়েড কোভিড-19। কোভিড-19 এড়িয়ে চলার জন্য কলেজ খুলেছে, ধরো সেই কলেজে আমাদের একটি নোটিশ দিল মানে প্রিন্সিপাল স্যার, যে আমরা যেন কোভিড-19 এর নিয়ম কানুন মেনে চলে। তারপর ভ্যাকেশনের জন্য আমাদের যে নোটিশ পড়তে হবে, যে স্কুল কলেজ বন্ধ দেওয়ার জন্য। সেলিব্রেটিং ন্যাশনাল ডেজ, অ্যারেঞ্জিং পিকনিক অর এক্সকারশন, ফর ফর্ম ফিল আপ, ফর ভ্যাকসিনেশন। এই 6টি নোটিশ থেকে আশা করি একটি কমন বাধার মতো, না বাদলেও আমরা ফ্রি হ্যান্ড রাইটিং থেকে লিখতে পারবো ইনশাআল্লাহ। এরপর আমাদের 6তে মেমো। মেমোটা হচ্ছে তুমি অফিসিয়াল একটা ব্যাপার বা পত্র, যেখানে মেমোর মাধ্যমে অফিসের যে কর্মচারী বা কলিগ রয়েছে তাদেরকে জানানো হয়। সো এটা হচ্ছে আমি একটি দিলাম। মেমো লেখার যদি তোমাদের প্রয়োজন পড়ে বা মেমো দেখতে হয়, ওই ডিগ্রি ছাত্রছাত্রীদের মেমো রয়েছে, মেমোর ফরম্যাট আমি খুব সহজে আলোচনা করেছি, তুমি সেখান থেকে দেখতে পারো। সো আমি একটি তোমাদের মেমো দিয়েছি ফরম্যাটটা জানার জন্য, সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ফেয়ারওয়েল অফ এ কলিগ, তোমাদের কর্মক্ষেত্রে একজন কলিগের যে ফেয়ারওয়েল পালন করার জন্য মেমো লেখা। এরপর নোটস, প্রেস রিলিফ আর রিলিজ আছে মিনিটস। এই যে 3টি ফরম্যাট রয়েছে, আমি জন্য একটা কমন কথা বলে দিয়েছি, সেটা হচ্ছে বই থেকে ফরম্যাট দেখে যাও এবং খুব বিপদে না পড়লে এগুলো এড়িয়ে যাওয়াই ভালো, এই 3টি আইটেম। কারণ এই লেখাগুলো একটু অকওয়ার্ড টাইপের, মানে একটু নতুন টাইপের, নিউ টাইপের, এবং তোমরা অনেকে লিখতে গিয়ে জাস্ট এগুলো নতুন বা এগুলো অল্প লিখতে হয়। সো 10টি নম্বর অল্প দেখলে স্যার অনেক সময় মার্কস দিতে চান না বা সেইভাবে অনেক সময় মূল্যায়ন করেন না। এর জন্য উপরের আইটেমগুলো আমরা অনেকগুলো লিখতে পারি। সো নিচের আইটেমগুলোকে অ্যাভয়েড করাটাই আমার পক্ষে, আমি পরামর্শ দেব ভালো। কেননা 6টি চ্যাপ্টার থেকে তুমি যদি লেখো, কমপক্ষে 5টি প্রশ্ন করতে হবে। তো এই 5টি চ্যাপ্টার থেকে আমরা কিন্তু কমপক্ষে 6টি প্রশ্ন কমন পাচ্ছি। দ্যাটস ওয়াই আমি ওখান থেকে 5টি লিখতে পারি। এই যে পিচ্ছি আইটেমগুলো আছে, পিচ্ছি আইটেমগুলো ভাবদাই ভালো, এটা আমার পরামর্শ থাকবে, এড়িয়ে যাবে। তোমাদেরকে অগ্রিম বলে রাখি, আমার যে এই ভিডিওটি যারা দেখেছো, আশা করি শেষ পর্যন্ত যারা ছিল একটু জানিয়ে দিও। আর আমি তোমাদেরকে আমন্ত্রণ করছি যে তোমাদের পরবর্তীতে ইন্ট্রোডাকশন টু প্রোজ, তারপরে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, তারপরে আরো যে নন মেজর সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলোর আমি সাজেশন তোমাদেরকে ইনশাআল্লাহ দিব। এবং তোমাদের যদি প্রয়োজন হয় যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বা ইন্ট্রোডাকশন টু প্রোজ, ফিকশনাল নন ফিকশনাল, এই সাবজেক্টগুলোর যে প্রশ্ন, সাজেশনের যে প্রশ্নগুলো উত্তর ফ্রেন্ডস বই থেকে যদি বাংলা অর্থ প্রয়োজন হয়, আমি তোমাদের সেই বাংলা অর্থ সহকারে ওই প্রশ্নগুলো পড়িয়ে দেবো ইনশাআল্লাহ। সামনের দিনগুলো পরীক্ষার আগেই তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তোমরা যদি আগ্রহ থাকো, মানে আগ্রহ প্রকাশ করো বা আগ্রহী থাকো, কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। সকলকে ধন্যবাদ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক এবং সকলের পরীক্ষা অনেক সুন্দর হোক, সেই শুভকামনায় আমি আরিফ কাজী তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।